আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? উম্মে হাবিবা আমাকে সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম হাবিবা। তারপর হচ্ছে ওকে রাশিদ হাসান। তারপরে হচ্ছে অপু বণিক। অনেকের নাম পড়তে পারছি না, সেরা বাসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আচ্ছা বলো না, কি অবস্থা যাচ্ছে সবার? এই গরমের মধ্যে পড়াশোনা চলছে নাকি একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা? যেহেতু অনেক গরম পড়ে গেছে, সবাইকে একটু বলে দেই যে গরমের সময় কিছু জিনিস মেনটেন করতে হয়। যদি একেবারে ইমার্জেন্সি কিছু না হয়, রোদে যেও না, কারণ প্রচুর পরিমাণ ইউভি থাকে। আর হিটের কথা তো নাই বললাম। আর এরপরে হচ্ছে আমরা অনেকে একটা ভুল ধারণা নিয়ে থাকি, স্যালাইন বেশি বেশি খাই। মনে করি যত বেশি স্যালাইন খাবো তত বেশি ভালো হবে। সোডিয়াম শরীরের জন্য ভালো, কিন্তু একটা লেভেলের পরে ভালো না। সো স্যালাইনটা যদি বেশি ঘামো, অনেক বেশি ঘামো, তাহলে স্যালাইন খেও, নাহলে বিশুদ্ধ পানি খেও। খুব বেশি ঠান্ডা পানি একবারে খেও না। তারপরে হচ্ছে অনেক ঘেমে টেমে এসে সরাসরি এসির মধ্যে ঢুকো না। এতে ঠান্ডা লেগে যাবে। এই যে তোমার হচ্ছে ধরো গলায় ঘাম জমে আছে, বুকে ঘাম জমে আছে, এটা বাষ্প করতে যে হিট লাগে এটা তোমার বডিই দেয়। সো এই ঘামগুলো বাষ্প করতে গেলে বডি থেকে অনেক বেশি হিট নিয়ে যায়, তখন আসলে ঠান্ডা লেগে যায়। তো মানে মেইন কথা হচ্ছে যে যতটুকু পারা যায় একটু সাবধানে থেকো। আর হচ্ছে রাস্তায় যে শরবতগুলো পাওয়া যায়, রাস্তায় লেবুর শরবত, তারপরে হচ্ছে আখের রস, এগুলো খুব বেশি স্বাস্থ্যসম্মত না, প্রচুর ব্যাকটেরিয়া থাকে এগুলাতে। আর এমন না যে ওরা খুব ভালো বরফ ব্যবহার করে অথবা খুব ভালো হচ্ছে পানি ব্যবহার করে, এমন না। আবার পরিষ্কার পরিচ্ছন্ন খুব একটা রাখে না, এই জন্য চেষ্টা করো ওগুলো অ্যাভয়েড করতে। আচ্ছা আমাকে নাম হচ্ছে বাসিরা খাতুন সালাম দিছে। তারপর মাহদি বলছে এইচএসসি 25-এর কোনো কোর্স আছে? আচ্ছা ঠিক আছে। এটা তুমি হচ্ছে 16780 নাম্বারে ফোন দিও। আচ্ছা রিয়াদ আরিফিন বলছে কেমন আছেন ভাই? তো ভালো আছে। তোমাদের একটা কাজ আছে, বন্ধু বান্ধবদের একটু জানাই দাও না। মেনশন করতে পারো, তোমাদের যে প্রাসঙ্গিক গ্রুপগুলো আছে 26-এ সেগুলোতে শেয়ার করতে পারো। তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করতে পারো, ক্লাসগুলো থেকে যাবে। তো আমাদের দেখতে দেখতে আজকে 8 নম্বর ক্লাস, যদিও এটা 9 নম্বর ক্লাসের কন্টেন্ট পড়ানো হইতেছে। 8 নম্বর ক্লাস, এবং আমি জানি অনেকে এই ক্লাসগুলো পরে রেকর্ড দেখবে, যারা রেকর্ড দেখবে তাদের জন্য বলছি। এটা হচ্ছে প্রি এইচএসসি, মানে আমি বেসিকটা দিব, এমন না যে একটা টপিকে সব কভার হবে। জাস্ট এসএসসি এবং এইচএসসি এর মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা পূরণ করে দেওয়া হচ্ছে। সো বেসিক টপিক বা বেসিক জিনিসগুলো এখানে শেখানো হচ্ছে। আর সামনে হচ্ছে যখন আমরা একাডেমিক কোর্স যখন করব, তখন হচ্ছে একটা টপিকের একেবারে যত টাইপের চুলচেরা বিশ্লেষণ থাকে তত টাইপের হবে। সেটা বলছে অলরেডি ডান, থ্যাংক ইউ সেটাব। তানজিলা খালিফা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তাহেরা তামিন সালাম দিছে। সো আমরা আজকে পড়বো হচ্ছে বিক্রিয়ার হার এবং হচ্ছে বিক্রিয়ার ক্রম। এই ইংলিশে কি বলে জানো? বিক্রিয়ার হার। এই হারকে বলা হয়েছে রিঅ্যাকশন রেট, মানে হারকে বলা হয় হচ্ছে রেট। বড় করেই লিখে দিই, এটাকে আমরা রিঅ্যাকশন রেট বলি, বুঝছো? বিক্রিয়ার হার বলি। আরেকটা হচ্ছে অর্ডার, মানে যেটাকে আমরা বলছি বিক্রিয়ার ক্রম। বিক্রিয়ার ক্রম মানে হচ্ছে রিঅ্যাকশন অর্ডার বা বিক্রিয়ার ক্রম। এবং এই দুটো টপিক অনেক ইম্পর্টেন্ট জিনিস, অনেক জিনিস। এবং এটা কিন্তু সামনে আমাদের হচ্ছে তুমি চতুর্থতে পড়তে গেলে তোমার কাজে লাগবে। তো তখন হুট করে যেন স্যার যখন পড়াবে তখন তুমি আকাশ থেকে না পড়ো, এই জন্য তোমাকে আমি একটু গাছের ডালে উঠাই দিচ্ছি, যে তুমি গাছের ডালে বসে চাঁদ দেখো, একেবারে মাটিতে বসে না দেখো। ঠিক আছে? তো সবাই যেটা করবা, সবার যে কাজটা প্রতিদিন বলি, যে ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, একটু বেশি মানুষ জানুক। দেখো, প্রথমে বলি হচ্ছে রিঅ্যাকশন বিক্রিয়ার হার কি। এই যে বিক্রিয়ার হার, হারকে না অনেক নামে ডাকা হয়, অনেক নামে। যেমন হারকে হার নামে ডাকা হয়, হারকে গতি নামে ডাকা হয়, হারকে হচ্ছে বেগ নামে ডাকা হয়। সো আমরা একটু ফিজিক্সের সাথে কম্পেয়ার করব। যদি ফিজিক্সের সাথে কম্পেয়ার করো তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে বিক্রিয়ার হার। হার মানে হচ্ছে বেগ। ফিজিক্সে তুমি যখন বেগ পড়তা তখন বেগের ডেফিনেশন কি ছিল? সময়ের সাথে সরণের হারকে বেগ বলে, তাই না? এটা তো পড়তাম, যে সময়ের সাথে সরণের যে হার সেটাকে আমরা বেগ বলি। এখন কথা হচ্ছে এইখানে তো সরণ হয় না, তাই না? ফিজিক্সে ধরো কোনো একটা বস্তু এখানে ছিল,
সেই বস্তুটা কিছুক্ষণ পরে এখানে গেল। এখন বস্তু এইখান থেকে এখানে গেছে, যে সময়ে গেছে, তো সেই সময়ের সাথে তার যে অবস্থান পরিবর্তনের যে হার, সেটাকে আমরা বেগ বলি। এটা ফিজিক্সের ভাষায়। তো ফিজিক্সের বেগ হচ্ছে সরণের হারকে সময়ের সাথে। কেমিস্ট্রিতে নিশ্চয়ই সরণ হয় না। কেমিস্ট্রিতে কি হয় দেখো, কেমিস্ট্রিতে হয় একটা বিক্রিয়ার সময় বিক্রিয়কের ঘনমাত্রা কমে, উৎপাদের ঘনমাত্রা বাড়ে, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন হয়। একটু ফিল করো, কেমিস্ট্রি ফিল করার জিনিস। তুমি যদি ফিল করতে পারো, কেমিস্ট্রি তোমার কাছে মজা লাগবে। আর তুমি যদি খালি হইতেছে মুখস্থ করো মুখস্থ করো মুখস্থ করো, ডেফিনেশন মুখস্থ করো, ইকুয়েশন মুখস্থ করো, ম্যাথ মুখস্থ করো, লাভ নাই। ওটা বেশি দিন তোমার মাথায় থাকবে না। তাহলে আমরা কি বলতে পারি, ফিজিক্সে আমাদের সরণ হয়তো, কেমিস্ট্রিতে ঘনমাত্রার পরিবর্তন হয়। তাহলে ফিজিক্সে সরণের হারকে আমরা বেগ বলি, কেমিস্ট্রিতে ঘনমাত্রা পরিবর্তনের হারকে আমরা বেগ বলি। আর কোনো কিছুর ডেফিনেশনে হার থাকা মানে কি? হার থাকা মানে হইতেছে সময়ের সাথে সে কি পরিবর্তন হয়। তাহলে আমরা বিক্রিয়ার হারের ডেফিনেশন বলতে পারি সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনের হার। ঘনমাত্রা পরিবর্তনের হার। যদিও এই হার কথাটা লিখলেই, আমি যদি শুধু লিখতাম ঘনমাত্রা পরিবর্তনের হার, তাইলেও সময়ের সাথে বলতে হইতো না, কারণ পরিবর্তনের হার মানেই হচ্ছে সময়ের সাথে কি হারে পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনের যে হার, এই হারটাকে বলা হয় বিক্রিয়ার হার। এবং নর্মালি কি হয়, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে। এটাই তো নর্মাল নিয়ম, তাই না? সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন। সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তনও হতে পারে, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তনও হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে যদি হচ্ছে আমি হারের ইকুয়েশন লিখি, আর সমান হচ্ছে এইটা, সেটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়। মানে ওইখানে যে সময়টা লাগছে সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। হারকে আর দিয়ে সিম্বলাইজ করা হয়। সব একটু কমেন্ট করো যেটুকু বুঝতে পারছি কিনা। সেটা বলছে তাহলে কি এটাকে বিক্রিয়ার বেগ বলা যায়? হ্যাঁ বলা যায়, মানে হারকে বিক্রিয়ার বেগই বলা হয়, কোনো সমস্যা নেই। তাহলে বুঝতে পারছি যে বিক্রিয়ার হার মানে সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনের হার। ওকে, ভালো কথা। তারপরে হচ্ছে আর মানে কি, ঘনমাত্রার পরিবর্তন বাই সময়। বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমে, উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়ে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। বাকিরা একটু কমেন্ট করো যে এইটুকু বুঝতে পারছি কিনা। এইটুকু না বুঝলে কিন্তু আমি সামনে এগাতে পারবো না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে এটা কোন চ্যাপ্টার। এটা চতুর্থ অধ্যায়, রাসায়নিক পরিবর্তনের মধ্যে আছে। বাট আমরা তো এখানে কোনো চ্যাপ্টার পড়াচ্ছি না, টপিক পড়াচ্ছি। অ্যাকচুয়ালি টপিকও পড়াচ্ছি না, টপিকের বেসিক কনসেপ্ট বোঝাচ্ছি। ওকে, বুঝেছি বুঝেছি। জেসিকা রয় বলছে ক্লিয়ার, ইমো বলছে ক্লিয়ার, রেদন বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম সময়ের সাথে ঘনমাত্রা পরিবর্তনের হারকে বিক্রিয়ার হার বলা হয়। তাহলে বিক্রিয়ার হার মানে হইতেছে কি, ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। আচ্ছা, তুমি যদি হচ্ছে এখানে হারের ইউনিট বের করতে চাও বা একক বের করতে চাও, একক বের করা খুবই ইজি পিজি। একক কি হবে? ঘনমাত্রার পরিবর্তন মানে ঘনমাত্রার একক, মোল পার লিটার। আর পরে হচ্ছে সময়ের একক, তার মানে মোল পার লিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের ঘনমাত্রা পরিবর্তনের হার, কি বলে, বিক্রিয়ার হারের হচ্ছে একক, মোল পার লিটার পার সেকেন্ড। এবার চলো তোমাদেরকে কিছু মজার জিনিস দেখাই। ধরো আমার কাছে একটা বিক্রিয়া আছে। একটা বিক্রিয়াতে কি তৈরি হয়? একটা বিক্রিয়াতে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়। সো বিক্রিয়ক থেকে উৎপাদ। এখন এটা টিপিক্যালি একটা বিক্রিয়ার ক্ষেত্রে ঘটে, যে একটা বিক্রিয়ক থেকে আমি উৎপাদ পাচ্ছি। এটাতে কোনো সন্দেহ নাই, এটাতে কোনো সন্দেহ থাকার কথাও না যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, ইজি পেজে। এখন কথা হচ্ছে, আচ্ছা সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা তো কমে যায়, তাই না? বুঝো কিনা? সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা ধরো প্রথমে ছিল হচ্ছে 10, তারপরে 8, সময় যত যাচ্ছে 6, তারপরে হচ্ছে 4, মানে সময় যত যাচ্ছে বিক্রিয়ক তত কমে যায়। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া, যদি কোনো জিনিস কমে যায়, তাহলে সেই জিনিসের যখন পরিবর্তন বের করব, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে হচ্ছে আমরা যেটাকে ডেল্টা দিয়ে সিম্বলাইজ করি, পরিবর্তন মানে হচ্ছে শেষ দশা
মাইনাস আদি দশা, তাই না? এটাই তো পরিবর্তন বের করার নর্মাল নিয়ম, শেষ দশা মাইনাস আদি দশা। তাহলে যদি কোনো জিনিস পরিবর্তন হয় এবং সেই মানটা যদি কমে যায়, তাহলে বলতো তার যে পরিবর্তন সেই পরিবর্তন কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? আমাকে এই আনসারটা একটু দাও। কি বললাম ভাইয়া? যদি কোনো জিনিস কমে যায়, যদি কোনো জিনিস কমে যায় তাহলে তার পরিবর্তনটা কি পজিটিভ ভ্যালু হয় নাকি নেগেটিভ ভ্যালু হয়? এটা একটু সবাই আনসার দাও। প্রশ্নটা আবারও বলি, যে সময়ের সাথে বিক্রয় তো কমে, ওকে। আচ্ছা, আমাকে মনিকা চৌধুরী বলছে নেগেটিভ, তারপরে হচ্ছে শ্বেতাব বলছে নেগেটিভ, ওকে। অপু বণিক বলছে পজিটিভ। অপু বণিক ঠিকঠাক মতো আনসার দাও ভাই। কমে গেলে তোমার হচ্ছে পরিবর্তনটা নেগেটিভ হয়, কারণ শেষ দশা ছোট হয়, আদি দশা বড় ছিল, তার মানে যদি কোনো জিনিস কমে যায় তার পরিবর্তনটা নেগেটিভ হয়। এটা খুব ইজি পিজি জিনিস। তাহলে বুঝতে পারো যে বিক্রিয়কের যে পরিবর্তনটা হবে, ধরো একটা বিক্রিয়ায় বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে, তার মানে কি বিক্রিয়কের ঘনমাত্রারও পরিবর্তন হয়, উৎপাদের ঘনমাত্রারও পরিবর্তন হয়। খুব কেয়ারফুলি বোঝার চেষ্টা করো। বিক্রিয়কের ঘনমাত্রারও পরিবর্তন হয়, উৎপাদের ঘনমাত্রারও পরিবর্তন হয়। তাহলে বিক্রিয়ক কমে যাবে, উৎপাদ বেড়ে যাবে। এখন হার তো ঘনমাত্রার পরিবর্তন, তাই না? আমি তো ঘনমাত্রার পরিবর্তনের নাম লিখে দেইনি যে বিক্রিয়ক নাকি উৎপাদ। আসলে যে কোনোটার পরিবর্তন দিয়ে হার বের করা যায়। আমি বিক্রিয়কের পরিবর্তন দিয়েও হার বের করতে পারি, আমি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দিয়েও হার বের করতে পারি। আবারও বলতেছি যে আমি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন দিয়েও হার বের করতে পারি, আমি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দিয়েও হার বের করতে পারি, কারণ ঘনমাত্রার পরিবর্তন দোনোজনের হয়। কিন্তু মনে রাখবা, হার কখনো মাইনাস হয় না, হার অলওয়েজ পজিটিভ হবে, হার অলওয়েজ পজিটিভ। সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন, এটা তো মাইনাস হওয়ার কোনো কথাই নাই। কিন্তু কথা হচ্ছে, সমস্যা হইতেছে এইখানে যে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, মানে ধরো এরকম আমার কাছে এ থেকে বি তৈরি হচ্ছে, এখন এ তো আস্তে আস্তে কমে, বি তো আস্তে আস্তে বাড়ে। তাহলে আমি যদি এখানে এরকম নেই যে ডেল্টা অফ এ, ডেল্টা অফ এ বলতে বোঝাচ্ছি এর ঘনমাত্রার পরিবর্তন, ডেল্টা মানে পরিবর্তন, থার্ড ব্র্যাকেট মানে ঘনমাত্রা, এ মানে এর ঘনমাত্রার পরিবর্তন, বাই হচ্ছে ডিটি মানে ওই পরিবর্তনের জন্য যে সময়টা লাগছে। এখন দেখো, এই যে ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি যেটা বের করলাম, এটা একটা হার বের হইছে, সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন আমি হিসাব করছি। কি হয়েছে? সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তন নিচ্ছে। কিন্তু সমস্যা হইতেছে, বা কিন্তু হইতেছে ঝামেলা হইতেছে, এ তো বিক্রিয়ক, তাহলে এ বিক্রিয়ক মানে কি, এর পরিবর্তন তো নেগেটিভ হবে, তাই না? মানে এখানে কিন্তু ভ্যালুতে একটা নেগেটিভ অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু আমি তো জানি হার কখনো নেগেটিভ হয় না। তাহলে যে একটা নেগেটিভ চলে আসতো, যেটাকে আমি চাই না, সেই নেগেটিভকে কান ধরে পজিটিভ বানানোর জন্য আমরা এখানে একটা এক্সট্রা মাইনাস দেই। মানে অনেক বোকারা ধারণা করে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন দিয়ে হার বের করলে একটা মাইনাস হয়, বা বিক্রিয়কের ঘনমাত্রার সাপেক্ষে হার মাইনাস হয়। না রে বাবা, হার প্লাসই আছে, মাইনাস হইতো, সেই মাইনাসকে প্লাস করার জন্য আরেকটা এক্সট্রা মাইনাস দিই। বিশেষ করে এই মাইনাসটা তুমি যদি ম্যাথ করার সময় না দাও কোনো সমস্যা হবে না, তুমি জাস্ট ডিরেক্টলি ভ্যালু বসাই দিবা। যেমন ধরো 10 থেকে 6 হয়েছে, পরিবর্তন কত? 4। তো তুমি ম্যাথ করার সময় যদি 4 বসায় দাও, তাহলে এই মাইনাস দেওয়ার কোনো মানেই হয় না, মাইনাস দিতেও হয় না, দেওয়ার দরকারও নাই। কিন্তু কথা হইতেছে, আমি যখন হচ্ছে সমীকরণ লিখবো, আমি যখন ইকুয়েশন দেখাবো, তখন ফর্মালিটি মেইনটেইন করার জন্য আমরা একটা কি করি, মাইনাস দেই। কিন্তু হার কিন্তু ঠিকই প্লাস। আগে বলো এটুকু বুঝতে পারছো কিনা? সবাই কি বুঝিয়েছে এটুকু? কি হয়েছে? আমরা ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়, মাইনাসের পরিবর্তে মডুলাস দিলে কি হবে অপু? কোনো সমস্যা নেই, মডুলাস দিলে হবে। কিন্তু তোমার বইতে মাইনাস দিছে, এখন আমি তোমারে শেখাইলাম মডুলাস দাও, আবার বইতে তুমি গিয়ে দেখলাম মাইনাস, তখন তুমি কনফিউজড হয়ে যাবে, তার জন্য আমি মাইনাসটা শেখাই দিলাম। আচ্ছা জি ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এরা বলছে আরেকটু বোঝান ভাইয়া। ওকে ঠিক আছে, আমি বোঝাবো, সমস্যা নেই। তবে অবশ্যই ক্লাসে একটু মনোযোগী থাকবে, মনোযোগী থাকলে একবারেই বোঝা যায়। এগুলো খুব বেসিক টপিক আর কি, বুঝছো? এগুলো তো খুব ডিপ কনসেপ্ট না, সহজ জিনিস, উপরের জিনিস। তাহলে কি হইলো, আমার কাছে একটা বিক্রিয়া আছে, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো। সো একটা বিক্রিয়া, বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়েছে, কোনো সমস্যা নেই। ওকে, এখন কথা হচ্ছে যে আমি নিব ঘনমাত্রার পরিবর্তন উপরে আর সময়ের পরিবর্তন নিচে, মানে ওই ঘনমাত্রার পরিবর্তন করতে কতটুকু সময় লাগছে, এটা নিলে আমার হার বের হবে। এবং হার সবসময় পজিটিভ, হার কখনো নেগেটিভ হয় না, কারণ একটা বিক্রিয়ায় এই সময় এতটুকু ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, সো আমি কেন নেগেটিভ আসবে, নেগেটিভ আসা তো প্রশ্নই আসে না। সো হার সবসময় পজিটিভ হয়। কিন্তু দেখো, তুমি যখন ডেল্টা এ নিবা, এই যে এর মধ্যে একটা মাইনাস চলে আসে, কারণ বিক্রিয়ক তো কমে যায় সময়ের সাথে।
কোনো জিনিস যখন কমে তখন তার পরিবর্তনটা মাইনাস হয়, কারণ শেষ দশা মাইনাস আদি দশা তুমি নিবা। তাহলে কোনো জিনিস যখন কমে যায় তখন তার পরিবর্তনটা মাইনাস হয়, অর্থাৎ এইখানে একটা ভ্যালুতে মাইনাস চলে আসবে আর কি। তুমি যদি ওই একেবারে নিয়ম মেনে মেনে ভ্যালু বসাও, ওই মাইনাসটাকে কান ধরে প্লাস বানানোর জন্য আমরা এখানে একটা এক্সট্রা মাইনাস দিই। ওকে, আবার আমি এটাকেও হার বলতে পারি যে ডেল্টা অফ বি বাই হচ্ছে ডেল্টা অফ টি। এখানে কিন্তু মাইনাস দিচ্ছি না। এই মাইনাস কেন দিচ্ছি না? কারণ উৎপাদের ঘনমাত্রা বাড়ে, সো উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন এমনিতেই পজিটিভ, সো পজিটিভের জন্য আমাকে এক্সট্রা কিছু করতে হচ্ছে না। সো সবাইকে একটু বলে দিই যে এই মাইনাসটা হচ্ছে কি, আসলে সৌজন্যমূলক মাইনাস, বুঝছো? সৌজন্যমূলক ম্যাথ করতে না দিলেও হয়। মানে তুমি যখন ম্যাথ করবা তখন এই মাইনাস ফাইনাস না দিলেও হবে, শুধু তুমি পজিটিভ ভ্যালু বসাই দিবা। সবাই কি বুঝতে পারছে কিনা একটু বলো। কি বললাম ভাইয়া? এই মাইনাসটা ম্যাথ করতে গিয়ে না বসাইলেও হয়, তুমি শুধু ম্যাথে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা এখানে বসাই দিবা। সো দেখবা আমি একটা ম্যাথ তোমাদেরকে এখানে করাবো, ওকে? এই ম্যাথটা যখন করাবো তখন দেখবে আমি মাইনাস দিব না, তখন অনেকে কোমলমতি হৃদয়ে চিন্তা করবে কি ভাইয়া এতক্ষণ ধরে মাইনাস দিলেন কেন, এটা শিখাইলেন। এবং আমাদের অনেক স্টুডেন্টের মাথায় একটা ধারণা আছে বিক্রয়ের সাপেক্ষে বের করলে হার মাইনাস হয়, উৎপাদের সাপেক্ষে বের করলে হার প্লাস হয়। খবরদার, সারাসার হারাম কিন্তু। বিক্রয়ের সাপেক্ষেও হারও প্লাস, উৎপাদের সাপেক্ষে হারও প্লাস। বিক্রয়ের সাপেক্ষে মাইনাস হইতো, সেই মাইনাসটাকে কান ধরে প্লাস করার জন্য আমরা আরেকটা মাইনাস দিই। আর এই মাইনাস ম্যাথ করার সময় না দিলেও হয়, তুমি যদি মডুলাস পজিটিভ ভ্যালু বসাও তাইলেই কাহিনী শেষ। এটা একটা সিনারিও গেল। এরপরে ধরো আমার এমন একটা বিক্রিয়া আছে a প্লাস বি, সেখানে হচ্ছে সি তৈরি হচ্ছে। এখানে একটা বিক্রিয়ক একটা উৎপাদ, এখানে দুইটা বিক্রিয়ক একটা উৎপাদ, মানে আমরা আরেকটু হইতেছে কমপ্লেক্স কেসে যাচ্ছে। আর দিয়ে কি বুঝাই? বিক্রিয়কের হার সামিয়া না, আর হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়কের হার না, একটা বিক্রিয়ার হার একটাই। সে তুমি বিক্রিয়কের পরিবর্তন দিয়ে বের করলো মান যাবে আসবে, উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন দিয়ে বের করলো মান তাই আসবে। আচ্ছা, এইখানে a প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি হচ্ছে, এরকম একটা বিক্রিয়া আছে। সো a প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করছে, আমি যদি এই বিক্রিয়ার হার বের করতে চাই তাহলে দেখো তো কি আসে। আর সমান হচ্ছে মাইনাস তো হবেই ডেল্টা অফ এ, মানে এর ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ডেল্টা অফ টি। এইটা একটা মাইনাস ডেল্টা অফ বি, বি এর ঘনমাত্রার পরিবর্তন বাই ডেল্টা অফ টি। এই কারো কি মনে হয়েছে যে এইটা আমি তোমাদেরকে হচ্ছে যেটা লিখে দিছি এটা কি ঠিক আছে কিনা? একটু বলো তো, এখানে যা লিখছি সেটা কি ঠিক আছে কিনা, পুরোপুরি ঠিক আছে কিনা একটু কমেন্ট করো। তোমার কাছে কি মনে হচ্ছে? এই যে এখানে প্লাস আছে দেখে আমি এখানে একটা প্লাস দিচ্ছি, একটু চিন্তা করো, চিন্তা করলে আনসার বের হবে। কোয়েশ্চেন হচ্ছে আমি এখানে যেটা লিখছি সেটা কি পুরোপুরি ঠিক আছে কিনা। আচ্ছা, শিউলি খাতুন বলছে ঠিক নাই, দেখি বাকিরা কি বলে। তারপর হচ্ছে জু কি টেনসি, নিজের নামটা লেখা ভালো। আচ্ছা, ইরা বলছে না ঠিক নাই, সেটা বলছে ঠিক আছে ভাইয়া। তারপরে হইতেছে পরেরটাতে মাইনাস হবে না। আচ্ছা, এক একজন এক এক কথা বলতেছে, কেউ বলতেছে ঠিক আছে, কেউ বলতেছে ঠিক নাই। বিয়ের আগেও মাইনাস হবে, হ্যাঁ বিয়ের আগেও তো মাইনাস হবেই, কারণ বিয়ের আগে তো বিয়েও তো বিক্রিয়ক, তাই না? যারা বলতেছো ঠিক আছে তাদের উত্তর হয়নি, আসলে এখানে ঠিক নাই, এখানে একটা ঝামেলা আছে। এখন কি ঝামেলা আছে অনেকে হয়তো সেটা বুঝো নাই যে হচ্ছে কি ঝামেলা আছে। আমি একটু বুঝাই দিই ঝামেলাটা কোথায়। ঝামেলাটা হইতেছে এই যে মাঝখানে যে একটা মাইনাস চিহ্ন দিছি না, এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটা না হবে না ভাই, মাঝখানে হবে সমান চিহ্ন। অনেকে এবার চিন্তা করতেছো কি বলেন ভাই, এইখানে প্লাস আছে আপনার এখানেও প্লাস দিতে হবে। একটু বোঝার চেষ্টা করো ভালো মতো। সেটা হতেছে এ বিক্রিয়ক বিও বিক্রিয়ক, তাহলে এর ঘনমাত্রাও পরিবর্তন হয়, বি এর ঘনমাত্রারও পরিবর্তন হয়, দুজনেরই ঘনমাত্রা পরিবর্তন হয়। মানে ব্যাপারটা এরকম, একটা বাসে ধরো 40 জন যাত্রী আছে। এখন তুমি বাসের বেগ বের করতে চাও, কোনো যাত্রীর বেগ না, তুমি বাসের বেগ বের করতে চাও। এখন তুমি যখন বাসের বেগ বের করতে যাইবা তখন কি প্রত্যেকটা যাত্রীর বেগ বের করে যোগ করো? অবশ্যই না।
যে কোনো একজন যাত্রীর সাপেক্ষে বেগ বের করলেই হয়। তাহলে এও একজন বাসের যাত্রী, ও একজন বাসের যাত্রী, বুঝছো? এর ঘনমাত্রার পরিবর্তন হইল বিক্রিয়া সামনের দিকে আগাচ্ছে, এর ঘনমাত্রার পরিবর্তন হইল বিক্রিয়া সামনের দিকে আগাচ্ছে। তাহলে এর ঘনমাত্রার পরিবর্তনের দিয়ে বের করলেও হার বের হবে, এর ঘনমাত্রার পরিবর্তন দিয়ে বের করলেও হার বের হবে। মানে এটাও বিক্রিয়ার হার, এটাও কি বিক্রিয়ার হার। ইনফ্যাক্ট তুমি সি দিয়েও বের করতে পারো, কোনো সমস্যা নেই। ডেল্টা অফ সি বাই হচ্ছে ডেল্টা অফ টি। কমেন্ট করো সবাই, বুঝতে পারছি কিনা। অনেকে না আবেগের ঠেলায় মনে করে এখানে প্লাস আছে দেখে এখানেও প্লাস হবে। এ চেঞ্জ হচ্ছে মানে এটা বলার অপেক্ষা রাখে না, বিও পরিবর্তন হচ্ছে, এবং এর পরিবর্তন দিয়েও হার বের করা যায়, বি এর পরিবর্তন দিয়েও হার বের করা যায়। সো তোমার যেখানে যা থাকুক না কেন মাঝখানে অবশ্যই সমান চিহ্ন হবে, মানে এটাও হার, এটাও হইতেছে হার। আফরোজা জামান বলছে বুঝতে পারছি, ঝুমা বলছে বুঝতে পারছি, তারপরে হচ্ছে আব্দুল্লাহ সিফাত, তারপরে হচ্ছে অর্থি, তারপরে হচ্ছে ইমন বুঝতে পারছি, নাবিলা বলছে বুঝছি। এই বাকিরা কোথায়? বাকিরা কেন কমেন্ট করছো না? সবাই কমেন্ট করলে আমি বুঝতে পারি যে সবাই বুঝছে, আমি সামনে আগাই। আচ্ছা, আমাকে মাও বলছে কারেন্ট ছিল না তাই আসতে পারেনি, এখন থেকে কন্টিনিউ করো। ওকে, এবার বুঝলাম, ঠিক আছে। তাহলে সোজা কথা, একাধিক বিক্রয়ক থাকলেও প্যারা হওয়ার কিছু নাই, যে কোনো একটার পরিবর্তন বের করলেই তুমি হার বের করতে পারবা। মানে এটা খুব ইজি পিজি জিনিস। এর ঘনমাত্রার পরিবর্তন দিয়েও হার বের করা যায়, এর ঘনমাত্রার পরিবর্তন দিয়েও হার বের করা যায়। ওকে, আমরা আর একটু কমপ্লেক্স কেসে যাব। ধরো এরকম একটা বিক্রিয়া আছে a প্লাস 2b, আর সেখানে হচ্ছে সি তৈরি হচ্ছে। খেয়াল করছো এতক্ষণ ধরে কি ছিল? প্রত্যেকের সাথে সহগ 1 ছিল। এবার এখানে একটু সহগ বি এর আগে আমি 2 দিলাম। তোমরা একটু লিখে নাও, আমি একটু পানি খেয়ে আসি। ওকে, দেখো কি হয়েছে। এ এবং হচ্ছে 2b সমান এখানে সি তৈরি হয়। আমরা এইটাও একটু তোমাদেরকে ক্লিয়ার করে বুঝাই দিই এখানে কি ঘটনা ঘটছে। আমরা কি করলাম, একটু একটু করে লেভেল আপ করছে। দেখো প্রথমে ছিল বিক্রিয়ক একটা, তারপরে নিয়েছে বিক্রিয়ক দুইটা, এখানে বিক্রিয়ক দুইটা নিয়েছে, এবার একটার আগে একটা সহগ নিয়ে নিয়েছে। বি এর আগে 2 দিচ্ছে। আচ্ছা, বি এর আগে 2 দিলে কি হয় তুমি বোঝার চেষ্টা করো। এ যদি 1 মোল বিক্রিয়া করে, বি 2 মোল বিক্রিয়া করে, অথবা এভাবে চিন্তা করা যায়, সি যদি 1 মোল তৈরি হয়, বি 2 মোল বিক্রিয়া করে। বুঝো কিনা কি বলছি ভাইয়া? এ যদি 1 মোল বিক্রিয়া করে, বি বিক্রিয়া করে 2 মোল। সি যদি 1 মোল তৈরি হয়, বি বিক্রিয়া করে 2 মোল, মানে বি না বাকিদের থেকে ডাবল হারে বিক্রিয়া করে, বা বি এর পরিবর্তনটা ডাবল হয়, বি এর ক্ষয়টা ডাবল হয়। আগে আমাকে এই কথাটা বুঝো কিনা। দেখো এর 1 মোল, এর 1 মোল, কিন্তু এর 2 মোল, এর 100 মোল, এর 100 মোল, এর 200 মোল, এর 10 মোল, এর 10 মোল, এর 20 মোল, এর 20 মোল, এর 20 মোল, এর 40 মোল, এর 40 মোল, এর 40 মোল, এর 80 মোল। মানে এ এবং সি এই দুই বেচারা যে হারে বিক্রিয়ায় পার্টিসিপেট করে, বি তার থেকে ডাবল হারে পার্টিসিপেট করে। তার মানে এ এবং সি এদের ঘনমাত্রার পরিবর্তন যে হারে হয়, বি এর ঘনমাত্রার পরিবর্তন তার ডাবল হারে হয়। বেশি হয় কম হয় সেদিকে আমরা যাচ্ছি না, আগে বলো এটা বুঝো কিনা। এ এবং সি এদের ঘনমাত্রার পরিবর্তন যা হবে, বি এর ঘনমাত্রার পরিবর্তন তার ডাবল হবে। বলো বুঝো কিনা। আচ্ছা, আমাকে জুকি টেনশি নামটা ভাই নিজের নাম দিও না, মানে নিজের নাম দেওয়াটা খুব ডিসেন্ট স্মার্ট লাগে ভাই। এইখানে তো সমতা হয় না, পরে কিভাবে প্রভাব পড়বে না। না ধরো সমতাকরণ করে এখানে 2 হয়েছে, এখানে তো আমি কোনো পার্টিকুলার বিক্রিয়া দেখাচ্ছি না। বি এর মানের পরিবর্তনটা দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, গুড, সবাই বুঝতে পারছে। এখন এই যে বি এর ঘনমাত্রার পরিবর্তন যে দ্বিগুণ, আচ্ছা যদি বি এর আগে 2 না থেকে 3 হইতো তাহলে 3 গুণ হইতো, যদি 4 হইতো 4 গুণ হইতো। এই যে অন্যান্য সহগ থাকলে যে এত গুণ হয়ে যাইতেছে, মানে 2 থাকলে দ্বিগুণ হয়, 3 থাকলে 3 গুণ হয়। সো যে সহগ থাকে অত গুণ যে বেশি হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা না? এই সমস্যা আমরা সলভ করি কিভাবে জানো? সো আমি যদি এখানে হার বের করি, তুমি যদি এ সাপেক্ষে বের করো তাহলে ঠিক আছে, ডেল্টা অফ এ বাই ডেল্টা অফ টি। সো এ সাপেক্ষে বের করলে যেরকমটা আছে সেরকমটাই থাকবে। তুমি যদি বি এর সাপেক্ষে বের করো,
দেখো তো এই যে মাইনাস 1/2 ইন্টু ডেল্টা অফ বি বাই হইতেছে ডেল্টা অফ টি। এখন আমি জানি, আবার তুমি হচ্ছে ডেল্টা অফ সি বাই হচ্ছে ডেল্টা অফ টি। এবার প্রশ্ন আছে ভাইয়া, তোমার মাথায় প্রশ্ন আসছে আমি জানি যে ভাইয়া এইটা কই থেকে আসলো, এটা কিভাবে আসলো, হাফ কেন বা দুই নিচে কেন ভাগ হয়ে গেল? দুই নিচে ভাগ হয়ে গেছে কারণ দেখো বি না ডাবল হারে বিক্রিয়া করতেছিল, তাহলে বি এর পরিবর্তনটা তো ডাবল হয়ে যাচ্ছিল, বাট আমি তো সেই ডাবলটা হিসাব করতে চাই না। যদি বি এর আগে অন্য কিছু থাকতো, সোজা কথা যার আগে যে সহগ থাকতো সে না অতগুণ বেশি হারে তার পরিবর্তনটা হয়। কি বলছি ভাইয়া? যার আগে যে সহগ থাকে সে এতগুণ বেশি হারে তার পরিবর্তনটা হয়, সেই বেশিটাকে নর্মাল করার জন্য আমরা কি করি, এই দুইটা দিয়ে ভাগ করে দেই। যদি এখানে 2 না থেকে 3 থাকতো 3 দিয়ে ভাগ করে দিতাম, যদি এখানে 4 থাকতো তাহলে 4 দিয়ে ভাগ করে দিতাম। মানে মেইন কথা হইতেছে যে সহগগুলো থাকবে সেটা দিয়ে আমরা কি করে দিব, সেটা দিয়ে ভাগ করে দিব। সবাই কি বুঝতে পারছো কিনা একটু বলো। সবাই কি বুঝছি? ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে ফাইনালি একটা ইকুয়েশন দেখাই। ফাইনাল ইকুয়েশনটা হচ্ছে এইটা, যে এ ধরো এর আগে এ আছে, বি এর আগে বি আছে, সি এর আগে সি আছে এবং ডি এর আগে ডি আছে। ধরো এরকম একটা বিক্রিয়া আমার কাছে আছে। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা বলছে যে ভাই মানের পরিবর্তন প্রশমিত করার জন্য 2 দিয়ে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এরপরে আমি করব কি, এখানে হার বের করার সময় এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, হার সমান আর সমান হতেছে মাইনাস 1/a ইন্টু ডেল্টা অফ এ বাই হইতেছে ডেল্টা অফ টি, সমান হইতেছে মাইনাস 1/b ইন্টু ডেল্টা অফ সি বাই হচ্ছে সরি ডেল্টা অফ বি বাই হচ্ছে ডেল্টা অফ টি, সমান 1/c ইন্টু ডেল্টা অফ সি বাই ডেল্টা অফ টি, সমান হচ্ছে 1/d ইন্টু ডেল্টা অফ ডি বাই হইতেছে ডেল্টা অফ টি। এই হচ্ছে আমাদের হারের ইকুয়েশন। তুমি যখন কলেজে উঠবা তখন তোমাকে স্যার না এই সূত্রটা শিখাবে। তোমাকে কি বলবে জানো? তোমাকে বলবে হইতেছে দেখো বিক্রয়কের সাপেক্ষে বের করলে একটা মাইনাস দিবা, আর যার আগে যে সহগ থাকবে সেটা ভাগ করে দিবা। দেখবা যে ম্যাক্সিমাম কলেজে, তুমি যে কলেজে পড়ো, তোমাদের স্যারা না এই রিজনটা বুঝাবেন না যে কেন আসলে এখানে এই মাইনাসগুলো দেই, কেন যে সহগটা আছে সেই সহগগুলো দিয়ে ভাগ করে দেই। হ্যাঁ, সত্যি কথা বলতে হচ্ছে তুমি যখন ম্যাথ করতে যাবা তখন না এইগুলো না বুঝলেও হয় যে মাইনাসটা কেন দিতেছে। না বুঝলেও হয়, কারণ তুমি পরীক্ষায় হয়তো আটকাবা না যদি সহজ প্রশ্ন আসে। কিন্তু যদি হচ্ছে তোমাকে বুঝতে হয়, জিনিসটা ফিল করতে হয়, যদি কেমিস্ট্রি মজা লাগাইতে হয়, তখন না ভাই এটা বুঝতে হয় যে মাইনাসটা কেন হয়েছে। তো সবাই একটু বলো বুঝতে পারছি কিনা। যার আগে যে সহগ থাকবে সেই সহগ দিয়ে ভাগ করে দিব। এর আগে সহগ এ, এর আগে বি, এর আগে সি, এর আগে ডি ভাগ করে দিছি। এগুলো বিক্রিয়ক ও সাপেক্ষে আমরা একটা এক্সট্রা মাইনাস নিছি। ক্লিয়ার সবার কাছে? মানের পরিবর্তন প্রশমিত করব কেন পূর্ব নেই, সবাইকে এটা লেভেলে নিয়ে আসলাম। লেভেলে নিয়ে আসলাম মানে হইতেছে দেখো আমি তো এখানে অন্য কিছু থাকতে পারে, বাট এক থাকলে কি হয়, এক থাকলে তো নর্মালি পরিবর্তনটা হচ্ছে। তো যেই থাকবে না কেন সেটা দিয়ে ভাগ করে দিলে ও যে এত গুণ বেশি হারে বিক্রিয়া করতো সেটা প্রশমিত হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতে পারছি? তাহলে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো হইতেছে একটা বিক্রিয়া সাপেক্ষে যখন আমি হার বের করতে চাচ্ছি তখন বিক্রয়কের সাপেক্ষে একটা এক্সট্রা মাইনাস দেই, আর উৎপাদের সাপেক্ষে কোনো মাইনাস টাইনাস দেই না। হার সবার সাপেক্ষে পজিটিভ হয়, আর যার আগে যে সহগ থাকে সেই সহগগুলো ভাগ করে দিই। ইতি বলছে আই ক্যান ফিল ইট। আচ্ছা ইতি, গুড, মাশাআল্লাহ। এবার আমরা কিছু কথা বলি, দেখো তো এই কথাগুলো বুঝো কিনা, খুবই ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে এখানে এ আছে, 2b আছে এবং সি আছে। সো এ, 2b এবং সি, একটু বোঝার চেষ্টা করবা। এখানে এর ঘনমাত্রার পরিবর্তন যেটা হয়, সবাই বোঝার চেষ্টা করো, খুবই জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। এর ঘনমাত্রার পরিবর্তন যে হারে হয় সেইটাই বিক্রিয়ার হার। কি বললাম? এর ঘনমাত্রার পরিবর্তন যে হারে হয় সেটা বিক্রিয়ার হার। সি এর ঘনমাত্রার পরিবর্তন যে হারে হয় সেটা বিক্রিয়ার হার, কিন্তু বি এর ঘনমাত্রার পরিবর্তন যা হয় সেটা বিক্রিয়ার হার না।
তারে 2 দিয়ে ভাগ করলে হইতেছে বিক্রিয়ার হার পাওয়া যায়। মানে তোমাদেরকে যদি একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে এর আগে সহগ 1, তার মানে যদি আমি এই বিটা দিয়ে দেখাই, ধরো আমি যদি এইখান দিয়ে দেখাই, সেটা হইতেছে এইটা ডেল্টা অফ বি বাই ডেল্টা অফ টি। ওকে, এইটা কি জানো? এইটা হইতেছে বি এর ঘনমাত্রা বি এর বিক্রিয়া করার হার, মানে এটা হচ্ছে বি এর বিক্রিয়া করার হার, বুঝছো? আর এই যে যেটা আমরা এখানে যেটা পাইছি, এটা কিন্তু বিক্রিয়া বি এর বিক্রিয়া করার হার না, এটা হচ্ছে বিক্রিয়ার হার। খুবই সূক্ষ্ম কথা, কিন্তু বুঝতে হবে। কি হইল ভাই? এইখানে যেটা আমি দিলাম যে মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি, এটা হচ্ছে বি এর ঘনমাত্রা পরিবর্তনের হার, মানে হইতেছে বি যে হারে তার ঘনমাত্রা পরিবর্তন করে সেইটা। আর তাকে যখন আমি 2 দিয়ে ভাগ করে দিব, সেটা হচ্ছে বিক্রিয়ার হার। তার মানে এ এবং সি যে হারে পরিবর্তন হয় সেটাই বিক্রিয়ার হার, কিন্তু বি এর আগে আমি যখন 2 দিয়ে যতক্ষণ না ভাগ করে না দিব, ততক্ষণ পর্যন্ত সেটা বিক্রিয়ার হার হবে না। সবাই কি কথাটা বুঝতে পারছো কিনা? সোজা কথা বলি, সহগ যদি 1 থাকে, যদি সহগ 1 থাকে, তাহলে সে যে হারে বিক্রিয়া করে সেইটাই বিক্রিয়ার হার। কিন্তু সহগ যদি 1 না থাকে, তাইলে সে যে হারে বিক্রিয়া করে সেটা বিক্রিয়ার হার না, সেই সহগ দিয়ে ভাগ করে দিলে বিক্রিয়ার হার বের হয়। সবাই কমেন্ট করে বুঝতে পারছে কিনা? আমাকে বাসিরা খাতুন বলছে জি বুঝতে পারছি। সাইমা একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন, হ্যাঁ একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন। আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হইতেছে যে যাদের আগে সহগ 1 থাকবে, সহগ যদি 1 থাকে, তাহলে ওর বিক্রিয়া করার হার আর বিক্রিয়ার হার সমান। যদি সহগ 1 না থাকে তাহলে সমান না। ওকে, তাহলে চলো আমি তোমাদেরকে কি কি শিখাইছি এটা শর্টকাটে রিভিউ করে দিই। বিক্রিয়ার হার কি জিনিস? একটা বিক্রিয়াতে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনের হারকে আমরা বিক্রিয়ার হার বলি। কি বললাম? সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনের হার, এটাকে বলা হয় বিক্রিয়ার হার। ওকে, ভালো কথা। সো হার মানে কি? ঘনমাত্রার পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, একে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। আচ্ছা, সবাই বুঝতে পারছে। তারপরে বলছিলাম যে বিক্রিয়কের সাপেক্ষে বের করলে আমরা একটা মাইনাস দিই, এই একবারে এটাই দেখাইতেছি। সেটা হচ্ছে একটা বিক্রিয়াতে যদি আমি বিক্রিয়কের সাপেক্ষে হার বের করি, তাহলে এখানে একটা মাইনাস দিব, কারণ বিক্রিয়কের পরিবর্তনটা নেগেটিভ হয়, সেই নেগেটিভকে জোর করে পজিটিভ বানানোর জন্য মাইনাসটা দেওয়া হয়। উৎপাদকের সাপেক্ষে হার বের করতে গেলে সেখানে কোনো মাইনাস হবে না। গেল এটা। তারপর আমরা দেখলাম যার আগে যে সহগ থাকে সে না এতগুণ বেশি হারে তার ঘনমাত্রার পরিবর্তনটা হয়, সেই বেশিটাকে কমানোর জন্য আমরা সেই সহগটা দিয়ে ভাগ করে দিই। এরপর আমরা দেখলাম যদি কারো আগে সহগ 1 থাকে, তাহলে সে যে হারে বিক্রিয়া করে সেটাই বিক্রিয়ার হার। যদি সহগ 1 থাকে, তাহলে সে যে হারে বিক্রিয়া করে সেটাই বিক্রিয়ার হার। কিন্তু সহগ যদি 1 না থাকে, তাহলে তার বিক্রিয়া করার হার এবং বিক্রিয়ার হার এটা আসলে কখনোই কি না, কখনোই হচ্ছে সমান না। ওকে, এবার এই ম্যাথটা লিখে নাও। এই ম্যাথটা আসলে হচ্ছে বুয়েট 17। ম্যাথটা তোলা হলে সবাই একটু বইলো।
সবার কি তোলা হয়েছে? ওকে, ডান। আমাকে বলছে যে অ্যামোনিয়া একটা বিক্রিয়া দেওয়া আছে, 4 অণু অ্যামোনিয়া, 5 অণু অক্সিজেন, নাইট্রিক অক্সাইড এবং 6 অণু পানি। কোনো মুহূর্তে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, তাহলে বিক্রিয়ার হারের রাশিমালা কত আর পানি উৎপাদনের হার নির্ণয় করো। তোমাদেরকে এইটা নিয়ে একটা মজার স্টোরি শেয়ার করি। বুয়েটে আসছিল এই ম্যাথটা, বাট আমার সময় ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা অন্যভাবে আসছিল। তোমাদেরকে দেখাইছিলাম না, এই তোমাদেরকে বলছিলাম যে হোমওয়ার্ক দিছিলাম না, এটা হচ্ছে সেই বিক্রিয়াটা। এই মনে পড়ে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল সমতাকরণের জন্য এই বিক্রিয়াটা? এটা আমার সময় ডিউতে আসছিল। ডিউতে আসছিল মানে হচ্ছে যে তোমাদেরকে হচ্ছে মানে এই 4-এর জায়গায় এ, 5-এর জায়গায় বি, এখানে সি, এখানে ডি দেওয়া ছিল। সমতাকরণ আসছিল এবং প্রশ্ন ছিল এ সমান কত, বি সমান কত, সি সমান কত, ডি সমান কত। আমি তো পরীক্ষার হলে দেখে এক্সাইটেড হয়ে গেছি, এটা তো আমার মুখস্থ 4, 5, 4, 6। তো এই সমতাকরণটা আমাদের সময় ডিউতে আসছিল, আর বুয়েটে আসলে এই প্রশ্নটা আসছিল। আচ্ছা, বিক্রিয়ার হারের রাশিমালা লিখো। হারের রাশিমালা মানে হচ্ছে ওই যে তোমাকে লিখতে হবে হচ্ছে হারের রাশিমালা যেটা। আমি যদি হারের রাশিমালাটা লিখি, ক নম্বর দ্বারা হচ্ছে এইটা, যে আর সমান হইতেছে মাইনাস ডেল্টা অফ অ্যামোনিয়া খেয়াল করো, যেহেতু আমাকে হারের রাশিমালা লিখতে বলছে, এই জন্য আমি জাস্ট মাইনাসটা দিচ্ছি, কারণ আমাকে এখানে ফর্মালিটি মেনটেন করতে হবে। সমান হচ্ছে এখানে মাইনাস ডেল্টা অফ অক্সিজেন বাই ডেল্টা অফ টি, সমান এখানে থাকবে হচ্ছে মাইনাস, মাইনাস তার হবে না, ডেল্টা অফ নাইট্রিক অক্সাইড বাই হচ্ছে ডেল্টা অফ টি, সমান এখানে হচ্ছে ডেল্টা অফ পানি বাই হচ্ছে ডেল্টা অফ টি। দেখো, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। খুবই ইজি পিজি লেমন স্কুইজি, তোমাকে শুধু আসলে কনসেপ্টটা ক্যারি করলেই হবে। এইখানে 1/4 বা 1/5, ও আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, এখানে হচ্ছে 1/4 মাইনাস, তারপরে হচ্ছে 1/5 মাইনাস, তারপরে হচ্ছে 1/4, আর এখানে হচ্ছে 1/6। ঠিক আছে, থ্যাংক ইউ যে মনে করে দিছো। তো যেটা লিখছিলাম সেটা প্রথমে ঠিক লিখি নাই, কারণ অবশ্যই এখানে হচ্ছে তুমি যেখানে হিসাব নিকাশ করবা, যার আগে যে সহগ সেটা দিয়ে ভাগ করতেই হবে। ক্লিয়ার সবাই? এরপরে বলছে পানি উৎপাদনের হার নির্ণয় করো। আচ্ছা, আমাকে বলো তো ভাই, এই যে যে কোনো মুহূর্তে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, আমাকে বলবা এটা কি বিক্রিয়ার হার কিনা? সবার কাছে আমার কোয়েশ্চেন যে এটা কি বিক্রিয়ার হার কিনা, একটু চিন্তা করো। খুব সহজ প্রশ্ন। যে আমার কাছে এখানে হচ্ছে কি দেওয়া আছে, আমার কাছে এখানে দেওয়া আছে হচ্ছে যে এই মুহূর্তে কোনো একটা মুহূর্তে এই হারে বিক্রিয়া করে। ডেল্টা টি এর মানে কি? ডেল্টা টি এর মানে হচ্ছে সময়ের সাথে পরিবর্তন, সময়ের পরিবর্তন। না, এটা কিন্তু বিক্রিয়ার হার না, খেয়াল করো। আবারও বলছি, এটা বিক্রিয়ার হার না, এটা হচ্ছে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে। অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, সেটা বিক্রিয়ার হার হইতো যদি অ্যামোনিয়ার আগে কি থাকতো, 4 থাকতো। তার মানে তোমাকে প্রশ্নে যে ডেটা দেওয়া আছে, প্রশ্নে ডেটা দেওয়া আছে হচ্ছে এইটা, যে ডেল্টা অফ অ্যামোনিয়া বাই ডেল্টা অফ টি সমান দেওয়া আছে হচ্ছে 0.24। ওকে, এই মানটা দেওয়া আছে, আমি যদি মান বলি এই মানটা দেওয়া আছে 0.24। দেখো বুঝো কিনা? খবরদার, এটা কিন্তু বিক্রিয়ার হার না, বিক্রিয়ার হার হইতে গেলে এখানে অবশ্যই 4 দিয়ে ভাগ করতে হইতো। এখন আমাদেরকে বলছে যে অ্যামোনিয়া এই হারে বিক্রিয়া করে, পানি উৎপাদনের হার কত। তার মানে অ্যামোনিয়া আর পানি এই দুইটা নিয়ে তোমাকে ডিল করতে হবে।
তাহলে অ্যামোনিয়ার পানি যদি এই দুইটা নিয়ে ডিল করি, দেখো এই হচ্ছে আমাদের অ্যামোনিয়ার হিসাব নিকাশ, এই হচ্ছে আমাদের পানির হিসাব নিকাশ, এবং এইটাও বিক্রিয়ার হার। খেয়াল করো, এটাও বিক্রিয়ার হার, এটাও বিক্রিয়ার হার। তাহলে যেহেতু একই বিক্রিয়ার হার, এইটা এবং এটা অবশ্যই কি হইতে বাধ্য? সমান হইতে বাধ্য। তো যদি সমান হইতে বাধ্য হয় তাহলে কি আমরা লিখতে পারি না, সেটা হইতেছে এইটা, যে 1/4 ইন্টু, অথবা এভাবে একবারে লিখি 1/4 ইন্টু 0.24। দেখো 1/4 ফর্মুলার 4, আর 0.24 ভ্যালুটা নিস। আমি এখানে কোনো চিহ্ন টিহ্ন কিচ্ছু নিব না, বলছিলাম চিহ্ন সৌজন্যের জন্য, চিহ্ন ম্যাথ করতে আমরা ব্যবহার করব না। সমান এখানে কি দেওয়া আছে? সমান দেওয়া আছে হচ্ছে 1/6 ইন্টু ডেল্টা অফ H2O বাই হচ্ছে ডেল্টা অফ টি। তাহলে এখানে কি থাকে? এখানে আমাদের বের করতে হবে হচ্ছে এইটা, ডেল্টা অফ H2O বাই ডেল্টা অফ টি সমান হচ্ছে 0.36, এত হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের এইখানকার আনসার। কে কে বুঝতে পারছো একটু বলো তো? কে কে বুঝছো একটু কমেন্ট করো, তাহলে আমরা হারটাকে ক্লোজ করে সামনে বিক্রিয়া ক্রমের দিকে আগাবো। আচ্ছা, শ্বেতা বলছে জি বুঝতে পারছি। নাসরিন ফেরদৌস তো উত্তরই বের করে দিচ্ছে, ঝুমা উত্তর বের করে দিচ্ছে। তারপর হচ্ছে সাইয়েদ রাইয়ান বুঝতে পেরেছি ভাইয়া। তারপরে হচ্ছে ইতি বলছে বুঝছি ভাইয়া, জান্নাত বলছে বুঝছি ভাইয়া। তারপরে হচ্ছে বুঝছি বুঝছি, ঠিক আছে। তাহলে হারের কনসেপ্ট, আমাদের হারের কনসেপ্ট শেষ। এবার আমরা সামনে ক্রম দেখব। আমি একটু সংক্ষেপে রিভিউ করে দেই। একটা বিক্রিয়াতে সময়ের সাথে ঘনমাত্রার পরিবর্তনের হারকে আমরা বিক্রিয়ার হার বলি। একদম ইজি পিজি লেমন স্কুইজি ডেফিনেশন। একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, বা কেউ যদি এটা দিতে চায় তার তো সমস্যা নাই, যে মোলার পার সেকেন্ড, একই কথা, কোনো প্যারা নাই। তারপরে আমরা দেখলাম যে বিক্রিয়কের সাপেক্ষে বের করলে হারের আগে একটা মাইনাস দিই, সৌজন্যমূলক মাইনাস, কারণ বিক্রিয়কের পরিবর্তনটা নেগেটিভ হয়, তো কমে যায়। তো নেগেটিভ হয় কমে যায়, সেটাকে পজিটিভ করার জন্য আমরা একটা এক্সট্রা মাইনাস দিই, উৎপাদের সাপেক্ষে সেই মাইনাসটা দেই না। তারপরে আমরা বলছিলাম যার আগে যে সহগ থাকে সেই সহগটাকে দিয়ে আমরা ভাগ করে দিই। কেন ভাগ করে দিই? কারণ ওই সহগটা অনুযায়ী সে বেশি গুণ বেশি হারে বিক্রিয়া করতো, যেন সেই সমস্যা না হয়। এরপরে আমরা দেখলাম যে একটা বিক্রিয়ার হার এবং কোনো একটা বিক্রিয়কের হার সমান নাও হতে পারে, আবার হতেও পারে। যদি সহগ 1 থাকে তাহলে সমান, সহগ 1 না থাকলে সমান না। এবার সবাই একটু লিখে নাও যে হারের উপরে ঘনমাত্রা প্রভাব। আমরা নতুন টপিক শিখবো, টপিকটার নাম হচ্ছে এইটা, ক্রম শিখবো আর কি। হারের উপর ঘনমাত্রার প্রভাব। ওকে, এই হচ্ছে আমাদের নতুন টপিক। না না, এটা লাশ-হাতিলের নীতি না। সেটা বলতেছে ভাই এটা কি লাশ-হাতিলের নীতি? না, লাশ-হাতিলের নীতি হচ্ছে সাম্য অবস্থার উপরে ঘনমাত্রা প্রভাব। আমরা এখন দেখব হারের উপর ঘনমাত্রা প্রভাব, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক। তোমাদের কলেজে, অনেকের কলেজে হয়তো স্যার এই টপিকটা স্কিপ করে যাবেন, দেখো মিলাই নিও, এই টপিকটা ম্যাক্সিমাম টিচাররা স্কিপ করে যান, বাট খুবই ইম্পর্টেন্ট টপিক। সো যে হারের উপরে, বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব আছে, উৎপাদের না। মানে মনে রাখবা, উৎপাদের ঘনমাত্রার কোনো বেল নাই, লিটারেলি কোনো বেল নাই। কারণ যদি মানে বিক্রিয়া কেন হয়? সংঘর্ষের মধ্যে হয়, সংঘর্ষের কারণেই তো বিক্রিয়া হয়, তাই না? এখন যখন কোন একটা বিক্রিয়া তুমি ডিল করবা, তখন সংঘর্ষ কাদের মধ্যে হয়? বিক্রিয়কের মধ্যেই তো হয়, তাই না? সো বিক্রিয়কের মধ্যে সংঘর্ষ বেশি হলে হার বেশি, বিক্রিয়কের মধ্যে সংঘর্ষ কম হলে হার কম। সো যদি কখনো বিক্রিয়ার হারের উপরে কারো ঘনমাত্রা প্রভাব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। সো আমি যত জায়গায় ঘনমাত্রা লিখবো, সোজা কথা মনে করবা বিক্রিয়কের ঘনমাত্রা লিখছে।
তাহলে হারের উপরে কার ঘনমাত্রার প্রভাব আছে? বিক্রিয়কের। উৎপাদের ঘনমাত্রার প্রভাব নাই। এখন এই প্রভাব থাকতেও পারে, নাও থাকতে পারে, আসলে সব সময় থাকে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে। সো হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। সো এই দুটো স্টেটমেন্ট সবাই একটু লিখে নাও। দেখো আমরা কিন্তু শিখছি কি, আমরা শিখছি হচ্ছে বিক্রিয়ার ক্রম, এই যে ক্রম বা বিক্রিয়ার অর্ডার। সো বিক্রিয়ার অর্ডারটা আসলে কার উপরে নির্ভর করে? বিক্রিয়ার হারের উপরে ঘনমাত্রা প্রভাব পড়তে গিয়ে বিক্রিয়ার ক্রম চলে আসে। তাহলে কি বললাম ভাইয়া? একটা বিক্রিয়ার হারের উপরে যদি কারো ঘনমাত্রা প্রভাব থেকে থাকে তাহলে সেটা হচ্ছে কার? সেটা হচ্ছে বিক্রিয়কের। কি বলছি? হারের উপরে যদি কারো ঘনমাত্রা প্রভাব থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিক্রিয়কের। উৎপাদের ঘনমাত্রার কিন্তু কোনো প্রভাব নাই। আর আছে কি নাই, থাকলে কিভাবে আছে, সেইটা আসলে হচ্ছে কার উপর নির্ভর করে? বিক্রিয়ার ক্রমের উপরে নির্ভর করে। আগে বলো এইটুকু বুঝছো কিনা, জাস্ট যা বলতে চাচ্ছি। হ্যাঁ, সেটা অবশ্যই বিক্রিয়কের। উৎপাদ বলে কিছু না। আমি যত জায়গায় ঘনমানটা লিখবো তোমরা ধরে নিবা যে আমি বিক্রিয়কের ঘনমানটা লিখছি। বলো বলো বলো, এইটুকু বুঝছি কিনা যে হারের উপরে যদি কারো ঘনমাত্রার প্রভাব থাকে সেটা বিক্রিয়ার, আর সেটা আসলে কারোর উপরে নির্ভর করে? বিক্রিয়ার ক্রমের উপরে। সো এইবার আমরা দেখবো হচ্ছে বিক্রিয়ার ক্রম কি জিনিস। রিঅ্যাকশন ক্রম বা রিঅ্যাকশন অর্ডার খুবই ক্রিটিক্যাল টপিক। অনেক স্টুডেন্টরা হচ্ছে বা টিচাররা বোঝান না, স্টুডেন্টরা বুঝতে চান না, বাট আমি আশা করি তোমরা বুঝবা। ধরো এই যে আমি এখানে তিনটা একটা বিক্রিয়া আছে আমার কাছে এবং তিনটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ার এখানে আমি এক্সপেরিমেন্টাল রেজাল্ট লিখছি, বুঝছো? আমি এখানে যা লিখবো সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। ধরো এই একটা বিক্রিয়া ছিল আমার কাছে, 1 নং বিক্রিয়া, এবং 1 নং বিক্রিয়াতে সি হচ্ছে ঘনমাত্রা। কার ঘনমাত্রা? বিক্রিয়কের ঘনমাত্রা। মনে রাখবো উৎপাদের ঘনমাত্রার কোনো বেল নাই, আমি যত জায়গায় ঘনমাত্রা লিখবো সব বিক্রিয়কের ঘনমাত্রা। তো যখন বিক্রিয়কের ঘনমাত্রা 0.1 মোলার ছিল ধরো, তখন রেট পাইলাম 0.01। কেউ জিজ্ঞেস করো না যে রেট কেন 0.01 হয়েছে। রেট 0.01 আমি পাইছি, যা পাইছি তোমাকে তাই লিখে দিছে। তো যখন ঘনমাত্রা 0.1 মোলার তখন রেট 0.01 মোলার আমি পাইছি, একটা পরীক্ষালব্ধ রেজাল্ট। আমার কিছু করার নেই এখানে, আমি যা পাইছি তাই লিখছি। এরপরে ধরো ওই যে পরীক্ষাটা করছিল সায়েন্টিস্ট, সে ধরো একটু সেভ করে নেই, সে করছে কি ঘনমাত্রা 0.2 মোলার করছে, বাট দেখলো রেটটা বাড়লো না। সো বিশ্বাস করো ভাই, রেট কেন বাড়েনি আমি জানি না, রেট বাড়ে নাই, আমি যা পাইছি তাই এখানে লিখছি। এটা সব এক্সপেরিমেন্টাল রেজাল্ট। যখন ঘনমাত্রা 0.3 করছি তখন রেট 0.01ই রয়ে গেছে, মানে ঘনমাত্রা পরিবর্তন করছি কিন্তু রেট পরিবর্তন এখানে হয়নি, জাস্ট এক্সপেরিমেন্টাল রেজাল্ট। প্রথম একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমি লিখলাম। ধরো আমার কাছে আরেকটা বিক্রিয়া দেওয়া আছে, সেই বিক্রিয়াতে যখন ঘনমাত্রা ছিল 0.01 বা 0.1 বিক্রিয়কের ঘনমাত্রা, তখন রেট 0.01 আমি পাইলাম, যা পাইছি তাই লিখছি। সি মানে ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। যখন ঘনমাত্রা 0.2 মোলার করা হয়েছে তখন কি হয়েছে? রেট ধরো 0.02 পাইলাম। কেন 0.02 হয়েছে সেই প্রশ্ন করবা না, 0.02 ধরো পাইছি। যখন ঘনমাত্রা 0.3 তখন রেট 0.03 পাইলাম। তার মানে বুঝতে পারছো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালেও রেট বাড়ছে না। বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করছি বাট রেট বেচারা চেঞ্জ হচ্ছে না, ফিক্সড কনস্ট্যান্ট। এখানে রেট বাড়াচ্ছি, এটাও বাড়ছে, এবং দ্বিগুণ করছি দ্বিগুণ হয়েছে, 3 গুণ করছি 3 গুণ করছি, মানে ওইখানে যা করছি এখানে তার সমানুপাতে পরিবর্তন হচ্ছে। ধরো এখানে আরেকটা বিক্রিয়া আছে, যখন বিক্রিয়কের ঘনমাত্রা 0.1 তখন রেট 0.01, যখন ঘনমাত্রা 0.2 তখন রেট 0.04, যখন রেট 0.3 করছি ঘনমাত্রা 0.09 হয়েছে। আগে লিখে নাও এটুকু।
ওকে, লিখে নেন। তার মানে কি হলো, এখানে তিনটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কি বললাম, তিনটা ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে আমি তিনটা এক্সপেরিমেন্টাল ভ্যালু লিখছি। আচ্ছা, এখানে আমি দেখলাম, আগে মাঝখানেটা দিয়ে শুরু করি। মাঝখানেটা আমি কি দেখছি, মাঝখানেটা আমি দেখছি যে আমি বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করছি, রেটও পরিবর্তন হচ্ছে। খেয়াল করো, এগুলো মুখস্থ করতে হবে না, আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাচ্ছি আর কিছু না। যে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করলে রেট পরিবর্তন হচ্ছে, এবং বিক্রিয়কের ঘনমাত্রা ডাবল করলে রেট ডাবল হচ্ছে। বিক্রিয়কের ঘনমাত্রা যদি 3 গুণ করি, রেট 3 গুণ হচ্ছে। রেট কি? সাইমা, রেট হচ্ছে বিক্রিয়ার হার, এতক্ষণ ধরে যেটা বুঝাইলাম সেটা। তাহলে এইটা ডাবল করছে, এটা ডাবল হচ্ছে, এটা 3 গুণ করলাম, এটা 3 গুণ হচ্ছে। তাহলে আমি দেখো তো সমানুপাতে পরিবর্তন হচ্ছে না? তাহলে আমি কি বলতে পারি, এই বিক্রিয়ার রেট বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, মানে c⁻1। দেখো বুঝো কিনা? এই কারণ আমি সি ডাবল করলাম, রেট ডাবল হলো, সি 3 গুণ করছি, রেট 3 গুণ হয়েছে। আশা করি এটুকু বুঝতে পারি। এখানে কি করছে দেখো, আমি রেট ঘনমানটা ডাবল করছি, কিন্তু সেখানে রেট কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। ঘনমানটা 3 গুণ করছে, রেট কত গুণ হয়েছে? 3 গুণ, 9 গুণ হয়েছে। তাহলে এখানে কি সমানুপাতিক না বর্গের সমানুপাতিক? আমি কি বলতে পারি না, আর সমানুপাতিক সি তার স্কয়ার? বুঝতে পারি কি? এরপরে দেখো এখানে কি হয়েছে, ঘনমানটা পরিবর্তন করছি, কিন্তু রেট পরিবর্তন হইতেছে না, রেট কনস্ট্যান্ট। সো রেট যে কনস্ট্যান্ট, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে আর সমানুপাতিক c⁻0, এটাও লেখা যায়। সি মানে কি ভাইয়া মোহনা? সি মানে বিক্রিয়কের ঘনমাত্রা। বাবা কতবার বললাম, তোমরা হচ্ছে ক্লাসটা ফলো করো না বোধহয়। আমি অনেকবার বলছি, যতবার ঘনমাত্রা বলবো বিক্রিয়কের ঘনমাত্রা, তারপরে যখন এই ভ্যালুগুলো লিখতে যাচ্ছিলাম তখন অন্তত হচ্ছে অ্যাটলিস্ট 30 বার বলছি যে সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা ডাবল করলে এটা ডাবল হয়, বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ করলে পরিবর্তন হয় না। সো সি হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে একটা ক্ষেত্রে দেখলাম যে বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার 0 ঘাতের সমানুপাতিক, মানে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে কোনো পরিবর্তন হয় না। তাহলে মেইন কথা কি হলো? মেইন কথা হলো হচ্ছে কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখবা যে হারটা বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না, মানে 0 ঘাতের সমানুপাতিক, কোথাও 1 ঘাতের সমানুপাতিক, কোথাও 2 ঘাতের সমানুপাতিক। মানে কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো হচ্ছে এইটা, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনো, এটা মেইন কথা। যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার 2 ঘাতের সমানুপাতিক বা বিক্রিয়কের ঘনমাত্রার স্কয়ারের সমানুপাতিক, সেটাকে আমরা বলি হইতেছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া বা সেকেন্ড অর্ডার বিক্রিয়া। যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতে পরিবর্তন হয়, কি বললাম? যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতে পরিবর্তন হয়, মানে বিক্রিয়কের ঘনমাত্রার 1 ঘাতের সমানুপাতিক, সেটাকে বলা হয় প্রথম ক্রমের বিক্রিয়া। সেটা হচ্ছে প্রথম ক্রমের বিক্রিয়া। যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের সাথে পরিবর্তন হয় না, যে সকল বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার সাথে পরিবর্তন হয় না, হয় না মানে কি 0 ঘাতের সমানুপাতিক, সেগুলোকে আমরা বলি হচ্ছে 0 ক্রমের বিক্রিয়া। তার মানে বুঝতে পারছো যে এটা এমন না যে 2 হবে, 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, বাট আমি 3টা উদাহরণ দেখাইলাম। তাহলে বিক্রিয়ার ক্রম কি জিনিস? বিক্রিয়ার ক্রম হইতেছে এইটা, যে একটা বিক্রিয়ার হার বা রেট যে আর সমানুপাতিক c⁻n, এই যে আর সমানুপাতিক c⁻n, এই nটাকে বলা হয় হচ্ছে বিক্রিয়ার ক্রম। ওকে, সবাই কি বুঝছি এটা? একটু কমেন্ট করো এখন পর্যন্ত বুঝতে পারছো কিনা। মানে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যত ঘাতের সমানুপাতিক, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার ক্রম। এবং কি বলতেছিলাম দেখো, ওই যে বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব আছে, উৎপাদের না। বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, সব সময় কিন্তু বিক্রিয়কও প্রভাব রাখে না। তোমাদেরকে এখানে একটু বলে দেই যে হইতেছে এনবিডি লিখে দেই, 0 ক্রমের জন্য 0 ক্রমের জন্য 0 ক্রমের জন্য
বিক্রিয়ক ও প্রভাব রাখে না। মানে আমরা যে বলতেছি যে বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রা প্রভাব আছে, সব ক্ষেত্রে নাই। কখন নাই? শূন্য ক্রমের ক্ষেত্রে নাই, অন্য ক্রমগুলোর ক্ষেত্রে আছে। তাহলে কি বলতেছি ভাইয়া? আমরা আসলে কি পড়ছিলাম? একটা বিক্রিয়ার হারের উপরে বিক্রিয়কের ঘনমাত্রার প্রভাব। সো বিক্রিয়ার হারের উপরে যদি কারো ঘনমাত্রার প্রভাব থাকে সেটা বিক্রিয়ক। সবসময় আবার বিক্রিয়কও না, মাঝে মধ্যে বিক্রিয়কও না। কখন বিক্রিয়কও না? শূন্য ক্রমের ক্ষেত্রে। তাহলে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সমানুপাতে মানে একটা বিক্রিয়ার হার যদি কনস্ট্যান্ট থাকে, মানে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে যদি পরিবর্তন না হয়, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রার যদি শূন্য ঘাতের সমানুপাতিক হয়, সেটা শূন্য ক্রম বিক্রিয়া। একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের সমানুপাতে যদি পরিবর্তন হয়, মানে বিক্রিয়কের ঘনমাত্রার এক ঘাতের সমানুপাতিক হয়, তাহলে সেটা প্রথম ক্রমের বিক্রিয়া। একটা বিক্রিয়ার হার যদি বিক্রিয়কের ঘনমাত্রার বর্গের সমানুপাতে পরিবর্তন হয়, মানে হচ্ছে 2 ঘাতের সমানুপাতিক হয়, তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তার মানে আমি বলতে পারি যে r is proportional to c to the power n, এটাকে বলা হইতেছে বিক্রিয়ার ক্রম। আচ্ছা, এমন কি কখনো হইতে পারে না যে ধরো একাধিক বিক্রিয়ক আছে, a প্লাস বি সমান ধরো হচ্ছে c তৈরি হচ্ছে, এমন হতে পারে, বা d তৈরি হচ্ছে, c না দি, c তো এখানে একটা সিম্বল দিচ্ছে। এরকম একটা তোমার হইতেছে ক্রমের সাথে বিক্রিয়ার ঘনমাত্রা সম্পর্কে মানে সমানুপাতিক। হ্যাঁ, যে ঘাত সেটা হচ্ছে ক্রম। তাহলে এইখানে ধরো এরকম যে r সমানুপাতিক a টু দি পাওয়ার ধরো হচ্ছে x, আর r সমানুপাতিক ধরো b টু দি পাওয়ার y, এমন যদি হয়, ওইখানে তো একটা ছিল দেখে হইতেছে একটাই আমরা নিচ্ছি, কিন্তু এমন কি হতে পারে না যে বিক্রিয়ক একাধিক আছে? তাহলে যদি এরকম হয় যে a টু দি পাওয়ার x এর সমানুপাতিক, b টু দি পাওয়ার y এর সমানুপাতিক, এইখানে ক্রম হয় হইতেছে এইটা, ক্রম হচ্ছে x প্লাস y, মানে পাওয়ারগুলোর যোগফলটা হয়। মানে এগুলো একটু কমপ্লেক্স কেস, এগুলো সিম্পল কেস। সিম্পল কেসে যে পাওয়ার সেটা হচ্ছে ক্রম, আর কমপ্লেক্স কেসের ক্ষেত্রে পাওয়ারগুলোর যোগফল হচ্ছে ক্রম। ঠিক আছে? c টু দি পাওয়ার 3 তে বর্গের সমানুপাতিক না, c টু দি পাওয়ার 3 হচ্ছে ঘনের সমানুপাতিক, c টু দি পাওয়ার 2 হচ্ছে বর্গের সমানুপাতিক। সো আমরা একটা গ্রাফ একটু দেখি, দেখো তো। ধরো আমি একটা গ্রাফ নিলাম, এই বরাবর হচ্ছে রেড নিলাম, এই বরাবর c নিচ্ছি। c মানে কি? বিক্রিয়কের ঘনমাত্রা। আমাকে কাঁচা বাচ্চা বলো তো ভাই, এই যে যে গ্রাফটা আঁকা হয়েছে এটা কোন ক্রমের জন্য? বলো বলো। আমার কোয়েশ্চেন হচ্ছে এই যে যে গ্রাফটা আমি আঁকছি এটা কোন ক্রমের জন্য গ্রাফটা আঁকা হয়েছে? না, এই কনসেপ্টের সাথে দ্রব্যতার গুণফলের মিল নেই। আচ্ছা, আমাকে সাইমা রহমান বলছে শূন্য অর্ডার, শ্বেতা বলছে শূন্য অর্ডার, আল ইফতি বলছে শূন্য অর্ডার। তারপরে হচ্ছে বাকিদের কি ধারণা? জামাল উদ্দিন বলছে শূন্য অর্ডার, রাবিলা বলছে শূন্য অর্ডার। ইয়েস, এটা শূন্য অর্ডার। কেন শূন্য অর্ডার? কারণ হতেছে ভাই দেখো, আমি ঘনমাত্রা বাড়াচ্ছি বাট রেট পরিবর্তন হচ্ছে না, কিন্তু রেট উপরে যাচ্ছে না নিচে নামছে না। মানে এটা ক্ষেত্রে কি ছিল যে r সমানুপাতিক c টু দি পাওয়ার 0, এইটা শূন্য ক্রমের বিক্রিয়া। সিনহা, নাফিস, ইরা, তারপর হচ্ছে নাসরিন ফেরদাউস, মোহনা অনেক অ্যান্সার দিছে। আচ্ছা ভাই, যদি এরকম হয় গ্রাফটা, বলো তো এটা কোন ক্রমের? ধরো এরকম একটা সমানুপাতিক গ্রাফ হয়েছে, এটা হচ্ছে কোন ক্রমের? এটা প্রথম ক্রমের বিক্রিয়া। এখানে কি ছিল? r সমানুপাতিক c টু দি পাওয়ার 1, মানে এটা y সমান mx টাইপের আসে। y সমান হচ্ছে mx, দেখো একেবারে স্ট্রেট লাইন হয়, মানে তুমি সমানুপাতিক ওঠালে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে না, সো অটোমেটিক্যালি y সমান mx এর মধ্যে পড়ে যায়। আর যদি এরকম হয়, ধরো এরকম একটা গ্রাফ আছে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। সো দ্বিতীয় ক্রম মানে হচ্ছে এইটা, r সমানুপাতিক c তার স্কয়ার। এই গ্রাফটার সঙ্গে হয়তো তোমরা পরিচিত নাই, বাট বর্গের সমানুপাত হলে এরকম হয়। তাহলে কি বললাম ভাইয়া? একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যত ঘাতের সমানুপাতিক।
কি বলছি ভাই, একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যত ঘাতের সমানুপাতিক সেটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। সো বিক্রিয়ার ক্রম যদি আমরা বলি, যদি একটা বিক্রিয়ক থাকে তাহলে তার উপরে যে পাওয়ার সেটা, যদি একাধিক বিক্রিয়ক থাকে তখন তাদের উপরে যে পাওয়ার হয় সেই পাওয়ারগুলোর যোগফল, সেটাকে আমরা বলি হতেছে বিক্রিয়ার ক্রম। এবার আমরা একটা ম্যাথ সলভ করি। ম্যাথের হচ্ছে এইটুকু আমাদের লাগবে না, ওকে। এই ম্যাথটা একটু সলভ করো সবাই এই তথ্য থেকে। আগে ম্যাথটা লিখে নাও। ফোর ক্রমের গ্রাফ কেমন হবে? অনেক কমপ্লেক্স হবে, সেদিকে আমরা না যাই। ওকে, এখানে কি হয়েছে দেখো, আমাকে বলছে এই বিক্রিয়ার ক্রম কত। ক্রম 0 হবে c⁴0 কজ এটা পরিবর্তন হয় নাই। না, এত সহজে বলে দেওয়া যাবে না আর কি। এখানে আমাদের কি আছে দেখো, এই চার্টে কি দেওয়া আছে, a/m মানে এর ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া আছে, বুঝছো। b দিয়ে স্ল্যাশ দিয়ে m মানে b এর ঘনমাত্রা মোলারিটিতে দেওয়া আছে। আর ওই ঘনমাত্রা যখন ছিল সেই সময় হার দেওয়া ছিল, রাইট, মোলার পার মানে মোলার পার সেকেন্ড বা মোল পার লিটার পার সেকেন্ড। এখন আমাদেরকে আসলে বের করতে হবে এইটা, যে r সমানুপাতিক a টু দি পাওয়ার ধরলাম হচ্ছে x, আর হচ্ছে r সমানুপাতিক ধরো b টু দি পাওয়ার হইতেছে y। ওকে, এই x এবং y এর মানটা হচ্ছে বের করতে হবে। সো x এবং y এর মান বের করলে তোমার কাহিনী শেষ। এখন x এবং y এর মানটা কেমনে বের করব? বিক্রিয়া তো সবসময় x ও ছিল y ও ছিল, মানে যে কোনো মুহূর্তে x ও ছিল যে কোনো মুহূর্তে y ও ছিল। তো আমি কিভাবে x এবং y এর মানটা বের করব? x এবং y এর মানটা বের করার কিছু মজার আইডিয়া আছে। ধরো আমার কাছে এখানে হচ্ছে দুইজন আছে, ধরো অন্তি আছে আর হচ্ছে শ্বেতাব আছে। এখন অন্তি আর শ্বেতাব রে দুইজনরে মিলে আমি একটা কাজ দিলাম, অন্তি আর শ্বেতাব, ওদের দুজনকে বললাম যে বাবা তোমরা দুজন আমার একটা কাজ করে দাও। এখন অন্তি আর শ্বেতাব দুজনে মিলে আমার কাজ সাবমিট করলো আমার কাছে। ইউনিভার্সিটির গ্রুপগুলোতে এরকম হয় আর কি, বুঝছো। মানে সো এখন আমি আসলে জানি না যে কে এখানে বেশি কন্ট্রিবিউট করছে, বাট আমার প্ল্যান হইতেছে যে বেশি কাজ করছে তারে আমি হচ্ছে বেশি অ্যাপ্রিসিয়েট করব, বা তারে ধরো হইতেছে বেশি আমি ফরসে কাজের জন্য একটা সম্মানই রেখে দিছি, তো সম্মানই তাকে বেশি দেবো, এরকম হচ্ছে আমার একটা প্ল্যান আছে, বুঝছো। এখন অন্তি আর শ্বেতাব দুইজনে মিলে আমাকে কাজ করে দিল, বাট আমার উদ্দেশ্য হইতেছে চেক করা কে বেশি করছে কে কম করছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। সো ইউনিভার্সিটিতে হয় কি, ধরো একটা প্রজেক্টে 5 জন বা 6 জন মেম্বার থাকে, বুঝছো। এখানে দেখা যায় একজন দুইজন কাজ করে, বাকি 2-3 জন জানেই না যে তাদের প্রজেক্টে টপিক কি। এরকম একটা মিম আছে যে প্রফেসর ইউনিভার্সিটি লেভেলে একজনের জিজ্ঞেস করছে যে হোয়াটস ইওর কন্ট্রিবিউশন ইন দিস প্রজেক্ট, মানে জিজ্ঞেস করছে যে এই প্রজেক্টে তোমার কন্ট্রিবিউশন কি। তখন সে বলছে স্যার আই ডোনেট 10 টাকা ফর দ্য ফটোকপি,
মানে ওই লোকটা ফটোকপি করার জন্য 10 টাকা দিছে, এটাই হইতেছে প্রজেক্টের কন্ট্রিবিউশন, বুঝছো? ইউনিভার্সিটিতে এরকম হয় যে 6-7 জনের গ্রুপ বানায়, 1-2 জন কাজ করে, বাকিরা ইভেন জানেই না যে কাজের টপিক কি, কোন দিন কি কাজ হইতেছে। সো আমি দেখলাম এখানে এও আছে বিও আছে, দুজন আছে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে যে এ কিভাবে পরিবর্তন করে, বি কেমনে কন্ট্রিবিউট করে, সেগুলো বের করা। এখন আমি বের করার জন্য অন্তিরে বললাম যে ঠিক আছে ভাই, তুমি কিছুক্ষণ ধরে বসো, অন্তি তোমার কাজ করা লাগবে না। আমি শেতাবরে দিয়ে একলা একলার এই কাজ করাচ্ছি, বুঝছো? মানে আমি বুঝতে চাচ্ছি শেতাব কতটুকু কাজ এখানে করছে। এখন শেতাবকে চেক করার জন্য আমার তো অন্তিরে কিছুক্ষণ বসে রাখতে হবে, তা না হলে তো আমি শেতাবরে চেক করতে পারবো না। সো অন্তিরে বললাম যে ঠিক আছে বাবা, তুমি কিছুক্ষণ বসো, আমি একটু শেতাবরে দিয়ে কাজ করাই। তো শেতাব বাসা আমার সামনে কিছুক্ষণ কাজ করছে, করে দেখতেছে যে আমি দেখলাম যে শেতাব এই হারে কাজ করে। এরপরে আমি অন্তিকে চেক করব। অন্তিকে চেক করার জন্য কি করবো, শেতাবরে বসায় রাখবো যে শেতাব তুমি কিছুক্ষণ বসো, দেখি অন্তি কিছুক্ষণ কাজ করুক, আমি দেখি ও কিরকম কাজ করতে পারে। পরে শেতাবরে কিছুক্ষণ বসায় রেখে অন্তিরে আমি কাজ করতে দিলাম। তখন কিন্তু টের পাবো, মানে কি একজনকে তুমি যদি বসায় রাখো তাহলে বাকি জনের ইফেক্ট তুমি টের পাচ্ছ। তার মানে হতেছে, দেখো তো ভাই, এই চার্ট দেখে প্রথমেই কি মনে হয়, দেখো তো, এই যে কনস্ট্যান্ট মনে হয় না? এটা চোখে পড়ে না প্রথমে? দেখো তো, চার্ট দেখে প্রথমে তোমার চোখে পড়া উচিত যে এই দুইটা স্থির আছে, এবং যখন এটা স্থির মানে প্রথম রো দ্বিতীয় রো, তখন এইখানে কি হয়েছে, ডাবল হয়ে গেছে না? মানে আমি এটাকে স্থির করে এটাকে ডাবল করছি, এর ঘনমাত্রা স্থির ছিল, বি ডাবল করছি, বি রেট ডাবল করে আমি দেখলাম রেটের কোনো পরিবর্তন হয়নি। মানে এর স্থির করে দিয়েছি, মানে কি এটাকে আমি কোনো আমলে নিচ্ছি না, এর বসায় রাখছি। দেখো রো 1 এবং রো 2 এই দুই রোতে এ স্থির, একে স্থির রেখে দিলাম, তাহলে এ এখন দুধ ভাত। এখন ঘনমাত্রার যে পরিবর্তন হবে তার জন্য দায়ী কি হবে, তার জন্য দায়ী হবে বি। কিন্তু বি দেখো ডাবল করার পরেও রেট পরিবর্তন হয়নি, তার মানে কি ভাই, আমি বলতে পারি যে আর ইজ প্রপোর্শনাল বি টু দি পাওয়ার 0। বি টু দি পাওয়ার 0 মানে এখানে ওয়াই এর মান হচ্ছে 0। কাঁচা বাচ্চারা বুঝো কিনা? সো বি এর সাপেক্ষে বা বি এই বিক্রিয়াতে কোনো প্রভাব রাখে না, বি হচ্ছে এখানে দুধ ভাত। ক্লিয়ার আশা করি এটুকু। এরপরে দেখো তো ভাই, সবাইকে এটুকু বুঝছি কমেন্ট করো, নাহলে আমি সামনে আগাইতে পারবো না। বি এর ক্রম 0, সেটা বি এর বলে কোনো ক্রম হয় না, বি এর সাপেক্ষে কোনো পরিবর্তন হয় না, ক্রম তো হয় এ বি উভয় মিলে। আগে এটুকু বুঝছো কিনা যে সমানুপাতিক বি টু দি পাওয়ার 0? বুঝছি সবাই? একটু কমেন্ট করো সবাই। সায়েদ রায়ান বলছে বুঝছি, জামাল উদ্দিন বলছে বুঝছি, সিনহা বলছে বুঝছি। রেদার এফেন আরেকবার একটু বোঝান, সমস্যা নেই, আমি এ বোঝালে বুঝতে পারবা। আব্দুল্লাহ শেফাত ওকে। রেদান বলছে কাজ করতে দেন। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার। তাহলে আমি দেখলাম প্রথম দুইটা রোতে এটাকে স্থির ছিল, বি কে ডাবল করছি, বাট রেট পরিবর্তন হয়নি, তার মানে বি এই বিক্রিয়াতে কোনো প্রভাব রাখে না, সুতরাং বি টু দি পাওয়ার 0। এবার দেখো তো, এবার আমি তার মানে বি এর হিসাব পেয়ে গেছি, এবার আমাকে এ কে হিসাব করতে হবে। আমি যদি এ কে হিসাব করি, কোন রোতে এ কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, রো 1 এবং রো 3, খেয়াল করছো বি কনস্ট্যান্ট এখানে প্রথম রো এবং 3 নম্বর রো। প্রথম রো এবং 3 নম্বর রোতে বি এর মানটা কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট। বি কনস্ট্যান্ট করে দেখে দেখলাম হইতেছে আমি এ কে ডাবল করা হয়েছে, খেয়াল করছো, রো 1 এবং রো 3। তুমি বলতে পারো ভাই 1 3 নিয়ে কেন কাজ করলেন, কারণ 1 3 তে আসলে বিটা মানটা সেম রাখা আছে। সো 1 এবং 3 তে বিটা সেম রাখা আছে, বি কে সেম রেখে একে আমি ডাবল করছি, এর ডাবল করছি। এই 1 এবং 3 তে রেট কি হয়েছে, ডাবল হয়েছে না? খেয়াল করছো, আমি এর ডাবল করছি, এটা ডাবল হয়েছে, ডাবল করছি ডাবল হয়েছে, ডাবল করছি ডাবল হয়েছে। অনেকে মনে করে বর্গের সমানুপাতিক পরিবর্তন হয় না, ডাবল করছি ডাবল হয়েছে মানে সমানুপাতিক, সমানুপাতিক মানে হচ্ছে আর সমানুপাতিক হচ্ছে এ টু দি পাওয়ার 1। ডাবল করছি ডাবল হয়েছে মানে সমানুপাতিক, কিন্তু এরও ডাবল করছি এও ডাবল হয়েছে মানে সমানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে আমি বলতে পারি x এর মান হচ্ছে 1। তাহলে ক্রম কত, ক্রম হচ্ছে এইটা, 1 প্লাস 0 মানে হইতেছে 1। খুব মজার প্রশ্ন না? হ্যাঁ, c টু দি পাওয়ার 1 হবে, ঠিক আছে। যদি এই প্রশ্ন কারো বুঝতে সমস্যা হয়, প্যারা নাই, আমরা আরেকটা এরকম নমুনা প্রশ্ন রাখছি, সেটা সলভ করলেই হবে। চলো এটা একটু দেখি, এখানে একটু চেঞ্জ করতে হবে।
কিছু জিনিস, সেটা হচ্ছে এইটা। এখানে হবে হচ্ছে 1.25। ওই সেম প্রশ্ন, আগের মতোই প্রশ্ন। প্রশ্ন হচ্ছে বিক্রিয়ার ক্রম কত। আচ্ছা, আমাকে বলছে ক্রম কত। এখন ক্রম কত মানে হতেছে, দেখো বুঝো কিনা। এই আচ্ছা, সবার কি ম্যাথটা তোলা হয়েছে? ম্যাথটা তোলা হলে একটু বললো। রিয়া দারিফিন অলরেডি একটা আনসার বলে দিছে, বাকিরা একটু ক্রম বলো, মানে ম্যাথটা তোলা হয়েছে কিনা সেটা বলো, তাইলে ক্রম বলতে পারবো। ওকে, ম্যাথ তোলা হয়েছে। আমি দেখলাম যে ক্রম কত হবে, আমি দেখবো যে হচ্ছে এইটা কি হারে ঘনমাত্রার পরিবর্তন করে আর এইটা কি হারে ঘনমাত্রার পরিবর্তন করে, সেটা আমাকে দেখতে হবে। তো সেটা বের করতে গিয়ে দেখো তো, এই গ্রাফের দিকে তাকাও, মানে চার্টের দিকে তাকাও। তাকায় তুমি দেখলা যে প্রথম দুইটা রোতে, দেখো তো এই দুটা, এই প্রথম দুইটা রোতে এইটা কনস্ট্যান্ট না? প্রথম দুইটা রোতে হাইড্রোজেন কনস্ট্যান্ট। সো হাইড্রোজেন যদি কনস্ট্যান্ট হয় প্রথম দুইটা রোতে, তাহলে হাইড্রোজেনকে কনস্ট্যান্ট করে আমি দেখলাম যে এটারে করছি ডাবল, খেয়াল করছো? এটারে কনস্ট্যান্ট করে এটাকে ডাবল করছি। সো হাইড্রোজেনকে কনস্ট্যান্ট রেখে আমি নাইট্রিক অক্সাইডকে ডাবল করছি। এটা কি ডাবল হয়েছে না 4 গুণ হয়েছে? 4 গুণ হয়েছে না? তাহলে আমি এরে ডাবল করছি, এ 4 গুণ হয়েছে। ডাবল করছি 4 গুণ হয়েছে, ডাবল করছি 4 গুণ হয়েছে, মানে কি বর্গের সমানুপাতিক। বর্গের সমানুপাতিক মানে হইতেছে দেখো আর সমানুপাতিক এন ও তার হচ্ছে স্কয়ার। কি করছি, প্রথম দুইটা রোতে হাইড্রোজেনের মান কনস্ট্যান্ট। সো হাইড্রোজেনকে কনস্ট্যান্ট রেখে আমি এটাকে ডাবল করছি, ডাবল হইছে, ডাবল করে দেখো 4 গুণ হইছে। 4 গুণ হইছে মানে কি, এর ডাবল ও 4 গুণ, মানে বর্গের সমানুপাতি পরিবর্তন হইছে, মানে এন ও তার স্কয়ার। এরপরে দেখি শেষের দুইটা রোতে, শেষের দুইটা রো কেন নিছি, কারণ শেষের দুইটাতে এন ও এর মান কনস্ট্যান্ট। দেখো শেষের দুইটা, আর আমরা আগের অঙ্কে দ্বিতীয় ক্ষেত্রে কি নিয়েছিলাম, প্রথম এবং 3 নাম্বার, কারণ 1 এবং 3 সমান ছিল, এখানে 2 এবং 3 সমান আছে। এমন কোনো কথা নাই যে 2 3 থাকতে হবে বা 1 3 থাকতে হবে, এমন কোনো কথা নাই।
এই দুইটাতে আমি কি দেখলাম? আমি এই দুইটাতে দেখলাম হইতেছে আমি এরে ডাবল করছি, এটা ডাবল হয়ে গেছে। ডাবল করছি ডাবল হইছে, ডাবল করছি ডাবল হইছে, মানে কি? সমানুপাতিক পরিবর্তন। সমানুপাতিক পরিবর্তন মানে আমরা বলতে পারি আর সমানুপাতিক হচ্ছে h2 to the power 1। তাহলে কাঁচা বাচারা ক্রম কত হবে? ক্রম হবে হচ্ছে 3। সবাই কি বেসিকটা বুঝতে পারছি? ক্রম নিয়ে যে কত পড়াশোনা আছে তার কোনো ঠিক ঠিকানা নাই, সেটা আমরা একাডেমিকে দেখব, কিন্তু বেসিকটা এইখানে শিখে যেতে হবে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হইতেছে একটা বিক্রিয়ার হার বিক্রিয়কের ঘনমাত্রার যত ঘাতের সমানুপাতিক সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বিক্রিয়ার ক্রম বলি। ওকে, ভালো কথা। সেই বিক্রিয়ার ক্রম হচ্ছে দেখলাম যে কখনো কখনো বিভিন্ন রকম হইতে পারে। এটা নিয়ে প্রচুর পড়াশোনা আছে। আমি আমার একাডেমিকে বোধহয় 3টা ক্লাসই নেই ক্রমের উপরে, আর তোমাদেরকে এখানে বেসিক জিনিস শেখাই দিলাম যেন বেসিকটা তুমি শিখতে পারো। সেটা বলছে ভাবতেছি ভাইয়ের ফ্রি কন্টেন্ট সমৃদ্ধ লাইভ ক্লাস করতেই এত মজা লাগে, তাহলে ভাইয়ের প্রিমিয়াম ব্যাচে আনমিউট করে কথা বলে। আচ্ছা হ্যাঁ, ওইটা তো আলাদা। আপাতত হচ্ছে আমরা এখানে বেসিকটা শিখছি। তো আজকে টপিক আসলে এই পর্যন্তই। সবাই হচ্ছে আগামী ক্লাসে দেখা হবে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। রুটিনে যেদিন যে ক্লাসটা দেওয়া আছে সেদিন সেই ক্লাসটাই হবে। আর যে একটা ক্লাস হচ্ছে মিস হয়ে গেছে ওই ক্লাসটা আমরা মাঝে কোনো একদিন সময় নিয়ে করে ফেলবো, তোমাদেরকে জানাই। ঠিক আছে? সো সবাই নিজে ক্লাস করবা, লাইভে থেকো, বন্ধুদেরকেও একটু বললো যে ক্লাস হচ্ছে। আর হচ্ছে গ্রুপ মেম্বার প্রায় হচ্ছে কত 8,500 মতো হয়ে গেছে, আর একটু হলে হচ্ছে 9,000 10,000 হয়ে যাবে। পেড কোর্সে ফুল সিলেবাস কমপ্লিট করতে কতদিন কত মান্থ লাগে? এই লাগে হচ্ছে কয় মাস, 5-6 মাসের মতো লাগে। নেক্সট ক্লাস কখন? ফিচারে দেখবা হচ্ছে নেক্সট ক্লাসে টাইম দেওয়া আছে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে।